নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবার আমি টিটেট পেপার 2 এর জন্য জিওগ্রাফি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট 30 কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। শুরু করছি আজকে ভিডিও প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয় যে পৃথিবীর আকৃতি চ্যাপ্টা এই ধারণাটি সর্বপ্রথম কে দিয়েছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। পৃথিবীর আকৃতি চ্যাপ্টা এই ধারণাটি সর্বপ্রথম যিনি দিয়েছিলেন ওনার নাম হচ্ছে হেমিওড। হেমিওড পৃথিবীকে সর্বপ্রথম চ্যাপ্টা বলে উল্লেখ করেছিলেন। এরপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে পৃথিবীর নিরক্ষীয় বেশ ও মেরুবেশের মধ্যে পার্থক্য কত। তো মনে রাখার চেষ্টা করবেন, পৃথিবীর নিরক্ষীয় বেশ এবং মেরুবেশের মধ্যে পার্থক্য হচ্ছে 43 কিলোমিটার। ঠিক আছে, 43 কিমি হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এবার আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত। তো মনে রাখার চেষ্টা করবেন, কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 12 ঘন্টা। ঠিক আছে, কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 12 ঘন্টা। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে চুনাপাথর গঠিত অঞ্চলে যে আবহবিকার সর্বাধিক কার্যকরী হয় তাকে কি বলে। তো যে চুনাপাথর গঠিত অঞ্চলে যে আবহবিকার সর্বাধিক কার্যকরী হয় সেটার নাম হচ্ছে কার্বনেশন। এই কোয়েশ্চেনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিভিন্ন ধরনের বোর্ড এক্সাম কিংবা কম্পারেটিভ লেভেলের এক্সামে এই কোয়েশ্চেনটা আসে, অবশ্যই আপনারা মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে অক্ষাংশের গুরুত্ব কী। তো একটি অক্ষাংশের গুরুত্ব হচ্ছে সেটাই একটি স্থানের অবস্থান এর জন্য, একটি স্থানের অবস্থান নির্বাচন করার জন্য অক্ষাংশ এর গুরুত্ব পড়ে বা অক্ষাংশ এর আমাদের প্রয়োজন পড়ে। ঠিক আছে, মনে রাখবেন এটাও কিন্তু এই কোয়েশ্চেনটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আসতে পারে। তারপর 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে রাজস্থানের ক্ষুদ্র বালিয়াড়ি হ্রদকে কী বলা হয়। রাজস্থানের ক্ষুদ্র যে বালিয়াড়ি হ্রদ দেখতে পাওয়া যায় সেই হ্রদটাকে বলছে কী বলা হয়। তো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, এটা সঠিক আনসার হবে দান্দ। দান্দ হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেইনস্টে কারেক্ট আনসার। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, বিভিন্ন ধরনের এক্সামে, কম্পিটিটিভ লেভেলের এক্সামে এই কোয়েশ্চেনটা বারবার কিন্তু এসেছে। এবার আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে নদীর খুব গভীর ও সংকীর্ণ ভূগঠনকে কী বলা হয়। তো নদীর খুব গভীর ও সংকীর্ণ যে ভূগঠন সেটাকে আমরা কি বলবো, সেটা হবে গিরিখাত। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোয়েশ্চেনই ইম্পর্টেন্ট আমি রাখার চেষ্টা করেছি এবং এক্সাম ওরিয়েন্টেড রাখার চেষ্টা করেছি, যেগুলো বিগত বছরে কম্পিটিটিভ লেভেল এক্সামে এসেছে এবং তার বাইরেও কিছু কোয়েশ্চেন দিয়েছি, ইউনিক কোয়েশ্চেন যেগুলো আপনাদের কাজে আসতে পারে। অবশ্যই মনে রাখবেন, নদীর খুব গভীর ও সংকীর্ণ ভূগঠন যেটা, সেটাকে গিরিখাত বলা হয়। এবার আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সমুদ্র স্রোতের গতি কিসের উপর নির্ভর করে। তো সমুদ্র স্রোত যেটা সেটা সেই গতিটা সেটা কিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে নিয়ত বায়ু প্রবাহের উপর সমুদ্র স্রোতের গতিটা নির্ভর করে। এই কোয়েশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনোক্সাইড উভয়ই যুক্ত রয়েছে। তো কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনোক্সাইড যেটা যুক্ত রয়েছে কিসের সঙ্গে, সেটা হচ্ছে মনুষ্যকৃত দূষক, অর্থাৎ মানুষের সৃষ্ট দূষকের সঙ্গেই কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোক্সাইড এই দুটি যুক্ত রয়েছে। এবার আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে রবার চাষ যে জলবায়ু অঞ্চলে দেখতে পাওয়া যায় সেটি হলো। তো রবার চাষ যে জলবায়ু অঞ্চলে দেখতে পাওয়া যায় সেটার নাম কি, সেটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কিন্তু রবার চাষটা আমরা সবচেয়ে বেশি পরিমাণে দেখতে পাই। এবং আরেকটা জিনিস এখানে আমি আপনাদেরকে বলে দিই আপনাদের জ্ঞাতার্থে, তো রবার চাষ যে জলবায়ু অঞ্চলে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে নিরক্ষীয়, এবং রবার চাষের জন্য কোন ধরনের বাগিচা আবশ্যক সেটা হবে, অবশ্যই মনে রাখবেন। প্রশ্নটা এরকম হবে, মানে রবার চাষ কোথায় হয় বা এরকম কিছু একটা হবে। তো মনে রাখবেন বাগিচা কৃষি হচ্ছে রবার। ঠিক আছে, বাগিচা হবে কৃষি হচ্ছে রবার, বা রবার কী ধরনের কৃষি, তো সেটা হবে বাগিচা কৃষি, এরকম হবে কোয়েশ্চেনটা। এবার আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পেট্রোলিয়াম এর একটি উপজাত দ্রব্য কি। এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। এই কোয়েশ্চেনটা বারবার বিভিন্ন ধরনের এক্সাম, বিশেষ করে কম্পিটিটিভ লেভেলের যে এক্সামগুলো হয় সেখানে কিন্তু এই কোয়েশ্চেনটা বারবার আসে এবং এসেছেও এই কোয়েশ্চেনটা। পেট্রোলিয়ামের একটি উপজাত দ্রব্য হলো অ্যামোনিয়া, বা অ্যামোনিয়া হলো একটি উপজাত দ্রব্য কার। তো এরকমও কিন্তু কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, অবশ্যই আপনারা মনে রাখবেন অ্যামোনিয়া হচ্ছে পেট্রোলিয়ামের একটি উপজাত দ্রব্য। এবার আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে দক্ষিণ মেরুতে রঙিন আলোকমালা দেখা যায় যাকে বলা হয়। তো দক্ষিণ মেরুতে যে রঙিন আলোকমালা দেখতে পাওয়া যায় সেটা কি, সেটা হচ্ছে কুমেরু প্রভা। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। কুমেরু প্রভা হবে এই কোয়েশ্চেনের এগেইনস্টে কারেক্ট আনসার।
এবার আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে উৎপাটন ক্রিয়া এবং অবকর্ষ যে পদ্ধতির সঙ্গে যুক্ত তা হলো। তো উৎপাটন ক্রিয়া এবং অবকর্ষ যে পদ্ধতির সঙ্গে যুক্ত সেটা হচ্ছে হিমবাহের ক্ষয়ের সঙ্গে উৎপাটন ক্রিয়া এবং অবকর্ষ এগুলো জড়িয়ে রয়েছে। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটাও মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে নিজ অক্ষরেখা বরাবর পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরাম গতিকে বলা হয় কি? আহ্নিক গতি। ঠিক আছে, মনে রাখবেন নিজ অক্ষরেখা বরাবর পৃথিবী যখন পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরাম ঘুরতে থাকে তখন সেটাকে বলা হয় আহ্নিক গতি। এই কোয়েশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করবেন আপনারা। এবার 15 নম্বর কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন তো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। পেডিমেন্ট গঠিত হয়, পেডিমেন্ট কোথায় গঠিত হয়? মেরু অঞ্চলে পর্বতের পাদদেশে আমরা পেডিমেন্ট গঠিত হতে দেখতে পাই। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও টিটেড পেপার 2 এর জন্য অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে ভারতের সবচেয়ে প্রাচীনতম তৈলখনিটির নাম কি? এই কোয়েশ্চেনের আনসারটা আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা যারা জানেন তাহলে তো খুবই ভালো, আর যারা জানেন না অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করবেন। এই কোয়েশ্চেনটা আমি এই কারণেই দিয়েছি কারণ এই কোয়েশ্চেনটা অনেকটাই ইম্পর্টেন্ট, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। ঠিক আছে, ভারতের সবচেয়ে প্রাচীনতম তৈলখনিটির নাম হচ্ছে অসমের ডিগবয়। এবার আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ত্রিপুরার দীর্ঘতম রেল সুড়ঙ্গটির নাম কি? তো ত্রিপুরার দীর্ঘতম যে রেল সুড়ঙ্গটা রয়েছে সেটার নাম হচ্ছে লংতরাই পাহাড়ের সুড়ঙ্গ। কিছু কিছু ইজি কোয়েশ্চেনও আমি দিয়েছি, যাতে করে ইজি কোয়েশ্চেন যখন এক্সামে আসে আমরা একটু ডিপে চলে যেতে যেতে ইজি কোয়েশ্চেনগুলো ভুলে যাই। তো সেখানে সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই আমি এই কোয়েশ্চেনগুলো দিয়েছি, যাতে করে সেগুলো একবার রিকল হয়ে যায়। ত্রিপুরার দীর্ঘতম রেল সুড়ঙ্গটির নাম হচ্ছে লংতরাই পাহাড়ের সুড়ঙ্গ। ঠিক আছে, এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেনের দিকে যাচ্ছি, যেখানে বলা হচ্ছে ত্রিপুরার রাজা বীরেন্দ্র কিশোর মানিক্যের আমলে যে শিল্পের পত্তন হয় সেই শিল্পটির নাম কি? এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিভিন্ন ধরনের ত্রিপুরার যে সকল এক্সাম হয় সেই এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনটা তুলে ধরা হয়। তো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, ত্রিপুরার রাজা বীরেন্দ্র কিশোর মানিক্যের আমলে যে শিল্পের পত্তন হয়েছিল সেই শিল্পটির নাম হচ্ছে চা শিল্প। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে যে ধূলিঝড় সৃষ্টি হয় তার নাম কি? এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে যে ধূলিঝড় সৃষ্টি হয় তার নাম হচ্ছে আদি। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে তিব্বত মালভূমি যে দুটি পর্বতের মাঝে অবস্থিত তার নাম কি? তো আমরা জানি যেহেতু আমাদের মালভূমি আমাদের টপিকে রয়েছে, সেখান থেকে এই কোয়েশ্চেনটা আমি দিয়েছি। তিব্বত মালভূমি যে দুটি পর্বতের মধ্যেখানে আমরা দেখতে পাই সেটা হচ্ছে হিমালয় ও কুয়েনলুন। হিমালয় ও কুয়েনলুন হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেইনস্টে কারেক্ট আনসার। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ত্রিপুরার অধিকাংশ স্থান জুড়ে যে মৃত্তিকা দেখতে পাওয়া যায়। এই কোয়েশ্চেনটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলার অপেক্ষা রাখে না। ত্রিপুরার অধিকাংশ স্থান জুড়ে যে মৃত্তিকা দেখতে পাই আমরা সেটা হচ্ছে দোআঁশ মৃত্তিকা। ঠিক আছে, দোআঁশ মৃত্তিকা দেখতে পাওয়া যায় ত্রিপুরার অধিকাংশ জায়গায়। এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেনের দিকে গড়াচ্ছি, যেখানে বলা হচ্ছে কোন সড়ক পথকে ত্রিপুরার জীবনরেখা বলা হয়? তো মনে রাখবেন যে সড়ক পথকে ত্রিপুরার জীবনরেখা বলা হয় সেটা হচ্ছে NH44। NH44কে ত্রিপুরার জীবনরেখা বলা হয়ে থাকে। এবার আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে হিমবাহ সৃষ্টি একটি মৃত্তিকার নাম কি? তো হিমবাহ থেকে সৃষ্টি হওয়া একটি মৃত্তিকা হচ্ছে কারেওয়া। কারেওয়া খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা মনে রাখবেন, আপনারা হয়তো এই কোয়েশ্চেনটা পেয়ে যেতে পারেন। তারপর আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে যে স্বাভাবিক সামুদ্রিক বাঁধ এক বা একাধিক দ্বীপকে উপকূলের সঙ্গে যুক্ত করে তাকে কি বলে? এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে স্বাভাবিক সামুদ্রিক বাঁধ এক বা একাধিক দ্বীপকে উপকূলের সঙ্গে যুক্ত করে তাকে কি বলে? টম্বলো বলা হয়ে থাকে। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের আনসারটা আপনারা অনেকেই জানেন, যারা যারা জানেন অবশ্যই ভালো, আর যারা জানেন না অবশ্যই জেনে নেবেন। ওজোন স্তর অবক্ষয়ের প্রধান ভূমিকা নেয় যে গ্যাস, সেই গ্যাসটির নাম কি? তো ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাসকে দায়ী করা হয়েছে সেই গ্যাসটির নাম হচ্ছে CFC বা ক্লোরোফ্লোরোকার্বন। এবার আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ভারতের একটি অভ্র উৎপাদক অঞ্চলের নাম কি? তো ভারতের একটি অভ্র উৎপাদক যে অঞ্চলটা সেটা হচ্ছে কুদারমা হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেইনস্টে কারেক্ট আনসার। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেকবার এই কোয়েশ্চেনটা এসেছিল। তারপর আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে মালনাদ কথাটির অর্থ কী? আমরা জানি যে জিওগ্রাফি থেকে এরকম কিছু অর্থ চলে আসে, তো সেই উদ্দেশ্যকে মাথায় রেখে এই কোয়েশ্চেনটা আমার এখানে তুলে ধরা। তো মালনাদ কথাটির অর্থ হচ্ছে পাহাড়ি দেশ। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? তো মনে রাখবেন ভারতের সর্বোচ্চ মালভূমির নাম হচ্ছে লাদাখ। কিছু কিছু কোয়েশ্চেন আমরা যখন ডিপ লেভেলে চলে যাই তার মাঝামাঝি কিছু কোয়েশ্চেন আসে, এই ধরনের কোয়েশ্চেন আমরা এক্সামে ফেস করি। তো সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই আমার এই কোয়েশ্চেনটা এখানে তুলে ধরা। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম হচ্ছে লাদাখ, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কর্কট ক্রান্তি রেখাটির অক্ষাংশ কত? তো কর্কট ক্রান্তির যে রেখা সেই রেখাটির অক্ষাংশ হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা।
উত্তর অক্ষরেখা হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। খুব ইম্পর্টেন্ট এই রেখা সংক্রান্ত যে অক্ষাংশগুলো আপনারা প্রত্যেকটা অক্ষাংশ পড়ে রাখার চেষ্টা করবেন। আমি যেটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটাই আমি এখানে তুলে ধরেছি, ঠিক আছে? কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করছি আপনারা প্রত্যেকটা অক্ষাংশ একটু পড়ে নেবেন, কারণ অক্ষাংশ থেকে কোয়েশ্চেন আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। এবার আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার জালক কোথায় দেখতে পাওয়া যায়। তো মনে রাখবেন অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার যে জালক আমরা দেখতে পাই সেটা হচ্ছে ভূগোলকের গায়ে আমরা অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার জালকগুলোকে প্রত্যক্ষ করে থাকি। তো এই ছিল জিওগ্রাফির টপিক থেকে বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য কিছুটা হলেও কাজে আসে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জড়িয়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান এই কামনাই করছি। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।